সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরা পুলিশের কনস্টেবল ইন্টারভিউ চলছে, যেটায় 18ই নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছিল। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম 18 থেকে 22 নভেম্বর পুলিশ কনস্টেবল ইন্টারভিউতে কী কী কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল বা আগামী দিনে কী কী কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। আমরা সেই সিরিজের আজকের দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিগত 2 দিন বা 3 দিনে পুলিশ কনস্টেবল ইন্টারভিউতে কী কী কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এবং আগামীকাল বা এর পরের ডেটে কী কী কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, কোন কোন সেক্টর থেকে ইন্টারভিউতে বেশি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, কোন কোন কোশ্চেনগুলি তোমার একটু ভালোভাবে স্টাডি করে যেতে হবে, কোন কোন সেক্টর বা কোন কোন সাবজেক্টগুলো একটু ভালোভাবে স্টাডি করে যেতে হবে, সেই বিষয়ে তোমাদের গাইড করার কিছু চেষ্টা করব। তাই সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশী ভাই বোনদের অনেকটা হেল্প হবে, তোমাদের ইন্টারভিউটা অনেকটা ভালো হবে। এখন শুরু করা যাক মূল পর্বের ভিডিও। সবচেয়ে প্রথম কোশ্চেন যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটে করা হচ্ছে, ত্রিপুরা পুলিশের ডিস্ট্রিক্ট সবচেয়ে বড় যে অফিসার সেই পদটির নাম কি? অবশ্যই উত্তরটা হলো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আর যদি সেটা অফিসিয়াল হয় ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, যেটা তোমাদের সবচেয়ে বড় পোস্ট একটা ডিস্ট্রিক্টের। সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাজগুলো যেমন জেলার অপরাধের ঘটনা নিয়ন্ত্রণ করা, পুলিশ সুপারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে পুলিশ অফিসারের কার্যকর যেটা টহল দিচ্ছে ঠিকঠাক টহল দিচ্ছে কিনা, গুরুতর অপরাধের দিকে নজর দিচ্ছে কিনা, কর্তৃপক্ষের কাছে অপরাধের রিপোর্ট দিচ্ছে কিনা, ক্রমাগত নজরদারির সাথে প্রশাসনিক তত্ত্বাবধান করছে কিনা, প্রতিরোধমূলক ব্যবস্থা করছে কিনা, দায়ীদের আপ টু ডেট রেকর্ড রাখছে কিনা। এই হলো একটা পুলিশ সুপার বা এসপির কাজ। উনি জেলা স্তরের মেইন যে সবচেয়ে বড় যে পোস্ট, এটা হলো একজন পুলিশ সুপার অর্থাৎ একজন ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট পুলিশ। এখানে ওনার আন্ডারে এডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশ কাজ করে, এইচডিপিও কাজ করে, তারপর থানার ওসি কাজ করে, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, নিচে যারা অন্য অন্য কনস্টেবল হাবিলদার যারা পোস্টগুলি আছে এসপিও, তারা ওনার আন্ডারে কাজ করে। ভারতের পুলিশ সার্ভিসের রাজ্যের সর্বোচ্চ পদমর্যাদার পুলিশ অফিসারকে, অর্থাৎ যে কোনো একটা রাজ্যের সবচেয়ে বড় যে পুলিশের যে পোস্ট বা ভ্যাকেন্ট পোস্টটা, সেটার নাম হলো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, মানে হাইয়েস্ট র্যাঙ্ক পুলিশ অফিসার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। ভারতের পুলিশ সার্ভিসের রাজ্যের দ্বিতীয় পদমর্যাদা পুলিশ অফিসারকে, সেকেন্ড হাইয়েস্ট র্যাঙ্ক পুলিশ অফিসার ইন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, উনি হলো এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ। সবচেয়ে বড় র্যাঙ্ক হলো ডাইরেক্টর জেনারেল পুলিশ, দ্বিতীয় হলো এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ, আর যদি এটা তৃতীয় দেখি, তৃতীয় হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ। অ্যাকচুয়ালি যে গ্রাফটা যেভাবে উপর থেকে নিচে নামে, এটা এরকমভাবে নামে। ডাইরেক্টর জেনারেল পুলিশ, ওনার আন্ডারে থাকে এডিশনাল ডাইরেক্টর জেনারেল পুলিশ, তারপর ইন্সপেক্টর জেনারেল পুলিশ, তারপর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ, তারপর সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ, তারপর ডিস্ট্রিক্ট লেভেলে থাকে সুপারিনটেন্ডেন্ট পুলিশ, এডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশ, অ্যাসিস্ট্যান্ট দ্য ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ অর্থাৎ এইচডিপিও থাকে, তারপর ইন্সপেক্টর থাকে, থানার ওসি বা সাব ইন্সপেক্টর থাকে, এরপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থাকে এএসআই, হেড কনস্টেবল, এরপরে হাবিলদার, তারপর কনস্টেবল। এটা হলো গ্রাফটা, মানে উপর থেকে নিচ পর্যন্ত ত্রিপুরার যে পুলিশ সার্ভিসে সবচেয়ে বড় পদের থেকে সবচেয়ে নিচু পদ পর্যন্ত। তারপরে সংকেত নামও জানতে চাইতে পারে, ডিজিপি ডাইরেক্টর জেনারেল পুলিশ, আইজিপি ইন্সপেক্টর জেনারেল পুলিশ, তারপরে তোমার এসপি সুপারিনটেন্ডেন্ট পুলিশ, তারপরে এসআই সাব ইন্সপেক্টর, এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। লোকাল এরিয়াতে যে পুলিশ স্টেশনগুলো থাকে সেখানে হেড কোন পর্যন্ত পুলিশকে সেখানে হেড করে বানানো হয়, যেরকম ইন্সপেক্টর আছে বা সাব ইন্সপেক্টর আছে। পুলিশের দায়িত্ব কী? পুলিশের চাকরি করতে যাচ্ছি, পুলিশের দায়িত্ব কী? এটা কমন কোশ্চেন। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে পুলিশের দায়িত্ব কী বিষয়ে কোশ্চেন করা হচ্ছে, বা পুলিশ কনস্টেবলের কাজ কী এই বিষয়ে কোশ্চেন করা হচ্ছে। তুমি পুলিশকে কীভাবে সহায়তা করবে, কোনো ক্রাইম হলে সেই ক্রাইমকে তদন্ত কীভাবে করবে। সবচেয়ে প্রথম থানাতে যদি কেউ এফআইআর করতে আসে, সে এফআইআরটা কে লিখবে, বা প্রথম মাত্রায় কি এফআইআর করা হয় নাকি কোনো রিপোর্ট করা হয়। তোমার চোখের সামনে যদি ক্রাইম হয়, সেই ক্রাইমের বিবরণ তুমি কিভাবে দেবে। এই ধরনের কমন কিছু কোশ্চেন যেগুলো করা হচ্ছে সবাইকে। পুলিশের দায়িত্ব ভিতরে যদি আমরা দেখি, আমরা সংক্ষেপে একটু জেনে নিই পুলিশের দায়িত্বটা কি।
জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা পুলিশের দায়িত্ব। জননিরাপত্তা অর্থাৎ জনগণের নিরাপত্তা দেওয়া এবং শৃঙ্খলা অর্থাৎ শান্তি বজায় রাখা পুলিশের দায়িত্ব। সম্পত্তি, শান্তি, জনগণ যাতে রক্ষা হয়, যাদের কারোর ক্ষতি না হয়। অপরাধ প্রতিরোধ করা, অপরাধ যাতে না হয় যেন পুলিশ টহল দিতে পারে, তদন্ত করতে পারে, গোয়েন্দা সংস্থা সংগ্রাম গোপন তথ্য সংগ্রহ করে অপরাধ প্রতিরোধ করতে পারে। আবার যদি অপরাধ হয়ে যায় তার তদন্ত ঠিকঠাক করতে হবে, মানব সম্পত্তি রক্ষা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, সহায়তা করতে হবে, সহায়তা প্রদান করতে হবে যাতে কেউ অপরাধের শিকার না হয়। ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা, এটা হলো সবচেয়ে বড় কোশ্চেন। পুলিশ সম্প্রদায়ের সাথে, সবার সাথে ইতিবাচক যাতে সম্পর্ক গড়ে তোলে, সবার সাথে যাতে সুন্দরভাবে কথা বলে এবং বিশ্বাস এবং সহযোগিতা বৃদ্ধি করতে যাতে পারে জনসাধারণের পাশে। এই কোশ্চেনটা অনেকেই বলবে, বিদ্রোহী কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছে, বা পল্লী কবিকে, কিংবা কিশোর কবিকে, বিশ্বকবিকে, এই ধরনের কোশ্চেনগুলা কি আদৌ ইন্টারভিউতে করা হচ্ছে? তোমাদের প্রশ্নটা কি জাগে, কি করা হতে পারে? কি আমরা বলবো হ্যাঁ করা হচ্ছে। একজন ক্যান্ডিডেট এরকম ফিডব্যাকই আমাদের সাথে শেয়ার করেছে। এখন কথা হলো, আমাকে এই কোশ্চেনটা করা হবে না। এখন তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছো সেইটা হলো সবচেয়ে বড় ফ্যাক্টর। কেউ পলিটিক্যাল সায়েন্স পাস করে ইন্টারভিউ দিতে গিয়েছে, ওনাকে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বেশ কিছু কোশ্চেন করা হচ্ছে। কেউ এডুকেশন রিলেটেড পাস করে ইন্টারভিউ দিতে গিয়েছে, এডুকেশন রিলেটেড এডুকেশন সেক্টর থেকে। কেউ বাংলাতে পাস করে গিয়েছে, এই ক্যান্ডিডেট বাংলাতে এমএ ছিল, তাই বাংলা থেকে বেশ কিছু কোশ্চেন ওনাকে করা হয়েছে। আমরা জাস্ট একটা তোমাদের সাথে শেয়ার করেছি কী ধরনের কোশ্চেন করা হচ্ছে। অর্থাৎ বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ বিএমএ পাস করে যাও, তাহলে তো অবশ্যই বাংলার যে সাহিত্যটা অবশ্যই একটু ভালোভাবে জানবে। বিশেষ করে কবি, মহাকবি যে নামগুলা, তাদের কাব্যগ্রন্থগুলা বিষয় একটু ভালোভাবে স্টাডি করে যাবে। কারণ বিশেষ করে আপ টু 6, 7, 8-এ বাংলা বিশেষ কিছু কবি বা বিশেষ কিছু কবির সাথে আমরা পরিচিত হয়েছিলাম। সেই কবিতাগুলি বা সেই কবিগুলো যেগুলি আমরা সবসময় পড়াশোনা করেছি, একদম মুখস্থ বা একদম চোখের সামনে যেগুলো বাসে, একদম ডিপলি বাংলা সাহিত্য পুরোটা পড়ে যাওয়া তো সম্ভব নয়। একদম রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, একদম যারা জসীমউদ্দিন, একদম রিলেভেন্ট রিজনালরাই, যারা বিষয়ে আমরা পড়াশোনা করেছি, স্টাডি করেছি, এই কবি বা লেখকের নামগুলো একটু ভালোভাবে স্টাডি করে যেতে হবে এবং তাদের অবদানটা বাংলা সাহিত্যে এটা একটু দেখে যেতে হবে। অর্থাৎ একটা কাব্যগ্রন্থের নাম বা তাদের সংক্ষেপে কী বলা হতো, বিদ্রোহী কবি যেমন নজরুল ইসলামকে বলা হতো, কিশোর কবি কাকে বলা হতো, মহাকবি কালিদাস, বা তোমাদের বিশ্বকবি কাকে বলা হতো। তারপর ওই কবির সাথে ত্রিপুরার কোনো সম্পর্ক আছে কিনা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় কবে আসেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন রাজার আমলে প্রথম ত্রিপুরাতে আসেন, কোন রাজার আমলে সর্বশেষ ত্রিপুরাতে আসেন, রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরা বিষয়ে লেখা কোনো কাব্যগ্রন্থ আছে কিনা, সেই জিনিসটা একটু জেনে যেতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ করেছে, সেটা হলো বসন্ত যে নাটক সেটি। পুলিশ কেন আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ, পুলিশ ছাড়া কি একটা সমাজ চলতে পারে? তোমাকে কোশ্চেনটি করা হচ্ছে, পুলিশ ছাড়া কি একটা সমাজ চলতে পারে? যদি চলতে না পারে, পুলিশ সমাজের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? আমাদের সমাজ পুলিশ অফিসার রাখার এজেন্ডা হলো একটি নিরাপদ বা সাংবিধানিক পরিবেশ রক্ষা করা। এখানে সমাজে পুলিশ থাকার কিছু সুবিধা আছে, পুলিশ থাকার কিছু আমাদের গুরুত্ব আছে, ইম্পর্টেন্স আছে। সেগুলো হলো, রাস্তায় নিয়মিত টহল পুলিশ অফিসাররা দেবে যাতে ক্রাইম না হয়, জনসম্পর্ক উন্নত করবে, জনসাধারণ নিরাপত্তা বৃদ্ধির জন্য তারা কাজ করবে, অপরাধের সংখ্যা হ্রাস করবে, অপরাধের ভিতরে যে আতঙ্ক সৃষ্টি হয় যে কোনো ক্রাইম করলে পুলিশ আছে, পুলিশ তাদের ধরবে, সেই ধরনের যাতে আতঙ্কটা অপরাধীর মধ্যে থাকে, এটাই এর জন্যই পুলিশের গুরুত্বপূর্ণতা আছে সমাজকে শান্তি শৃঙ্খলা এবং নিরবিচ্ছিন্ন অপরাধ মুক্ত করে তোলার জন্য পুলিশের গুরুত্বটা অনেকটা বেশি। নেক্সট কোশ্চেন, আইপিএল বিষয়ে ইদানিং আমরা দেখেছি নিলাম হয়েছে, আমরা ইদানিং দেখেছি ভারত তার প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছে। ভারত ইদানিং নিউজিল্যান্ডে সাথে নিজের ঘরে হোয়াইট ওয়াশ হয়েছে। ভারত T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠেছে, বাংলাদেশকে খুব বিচ্ছিরিভাবে হারিয়ে দিয়েছে টেস্ট সিরিজে। এই ধরনের কোশ্চেনগুলো আদৌ কি পুলিশ ইন্টারভিউতে করা হচ্ছে? পুলিশ ইন্টারভিউর জন্য কি এই ধরনের কোশ্চেনগুলো কি রিলেটেড? পুলিশের কোনো কাজ আছে এই ধরনের কোশ্চেনগুলোতে? উত্তরটা তোমরা অবশ্যই বলবে না। তাহলে তোমাকে যখন কোশ্চেন করা হচ্ছে তোমার ফেভারিট খেলা কি,
তোমার হবি কী, তখন তুমি উত্তরটা কী দিচ্ছ? তোমার হবি দিচ্ছ তুমি ক্রিকেট খেলতে পছন্দ করো, তোমার ফেভারিট খেলা কি, তুমি বলছো ক্রিকেট। যেহেতু তোমার ফেভারিট খেলা ক্রিকেট, তুমি হবি ক্রিকেট, তাহলে ক্রিকেট বিষয়তেও তোমাকে কোশ্চেন করা হবেই। আমি যদি বলি আমার ফেভারিট খেলা ফুটবল, ফেভারিট খেলা হকি, ফেভারিট খেলা আমি যদি অন্য কিছু বলি যে টেবিল টেনিস বা লুডু খেলা, তাহলে তো আমাকে আর এই ধরনের কোশ্চেনগুলি করা হচ্ছে না। বা আমার হবি যদি বলি আমি নৃত্য করতে পছন্দ করি, আমি গান গাইতে পছন্দ করি, আমি খালি সময় বই পড়তে পছন্দ করি, এগুলো যদি আমার হবি বলি, তাহলে তো আমাকে টিকেট থেকে কোশ্চেন করা হবে না। তুমি উত্তরটা এরকম দেবে, তাহলে তো কোশ্চেনটা তোমাকে এরকম করবেই। এখন তুমি কোশ্চেন দিয়েছো আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, তাহলে কিছু ফেভারিট ক্রিকেট প্লেয়ারের নাম জিজ্ঞেস করতে পারে। রঞ্জি প্লেয়ার, ত্রিপুরার যে রঞ্জি প্লেয়াররা ইদানিং খেলেছে বা খেলছে, তাদের বিষয়ে কিছু জিজ্ঞেস করতে পারে। ত্রিপুরার প্রথম রঞ্জি প্লেয়ার বিষয়ে কিছু জিজ্ঞেস করতে পারে। ত্রিপুরার কোন প্লেয়ার আইপিএলে অকশনে স্থান পেয়েছে, কোন রাজ্যের হয়ে স্থান পেয়েছে, সেই কোশ্চেন করতে পারে। আইপিএল কি দেখো নাকি, আইপিএলের সবচেয়ে বড় দামি প্লেয়ার কে এবং কোথায় স্থান পেয়েছে, আইপিএল টিমগুলো বিষয়ে কোশ্চেন করতে পারে। ইন্ডিয়ার বর্তমান দলগুলো বিষয়ে কোশ্চেন করতে পারে। এবং ইদানিং যে টেস্ট সিরিজটা হয়েছে, টেস্টটা যে জিতেছে অস্ট্রেলিয়ার সাথে, সেই মাঠে কোন অধিনায়কের অধীনে সেই মাঠে প্রথম ইন্ডিয়া টেস্ট সিরিজ বা টেস্ট ম্যাচ জিতেছে, সেই বিষয়ে কোশ্চেনগুলো হতো। এই কোশ্চেনটা সবার জন্য উন্মুক্ত নয়। তুমি যদি বলো যে ফেভারিট প্লেয়ার বা ফেভারিট পার্সন বা ফেভারিট স্পোর্টস কোনটা, তোমার তোমার সবচেয়ে প্রিয় খেলা কোনটা, তোমার হবি যদি তুমি ক্রিকেট বলে থাকো, তাহলে ক্রিকেট বিষয়ে ভালোভাবে জেনে যেতে হবে। তুমি যদি নৃত্য সঙ্গীত এই বিষয়ে বলো, তো সেই বিষয়ে ভালোভাবে জেনে যেতে হবে। বই পড়া হলে কোন বই পছন্দ করো, বইয়ের বিবরণটা তোমার থেকে জানতে চাওয়া হতে পারে। তাই হবি বা ফেভারিট স্পোর্টস বিষয়ে যখন কোশ্চেন করা হবে, একটু বুঝে শুনে উত্তর দেবে বা আগে থেকে জেনে রাখবে যে যখন তুমি হবিটা বলবে বা ফেভারিট স্পোর্টসটা বলবে, সেখান থেকে কিন্তু তোমাকে 3-4টা কোশ্চেন করা হচ্ছে। তাই সেই বিষয়ে একটু ভালোভাবে জেনে যেতে হবে। আর সবচেয়ে বড় কোশ্চেন কি ইন্ডিয়ানদের যেটা করা হচ্ছে, তোমার বিষয়ে কিছু বলো, তোমার বিষয়ে কিছু বলো। সেই উত্তরটা তোমরা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে যাবে। তোমার বিষয়ে কিছু বলে দিতে তোমার নাম, বাবার নাম, মার নাম, তোমার অ্যাড্রেস এবং তোমার কোয়ালিফিকেশন এতটুকু বলে ছেড়ে দেবে। আর বর্তমান সময়ে তুমি কী করো, এর থেকে বেশি কিছু বলতে গেলে কিন্তু তোমার উপরে আরও কস্ট ফায়ার অনেক ধরনের কোশ্চেন আসবে। আর তুমি বর্তমানে কী করো, এটা থেকে কিন্তু 2-3টা কোশ্চেন করা হবে। তুমি এতদিন কি করছিলে, তুমি অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়েছো কিনা, তোমার বাবা চাকরি বা তোমার বাবা কৃষিকাজ করে, সেই কাজটা না করে তুমি এখানে কেন এসেছো, তুমি চাকরিটা না পেলে কী হবে, তুমি গ্র্যাজুয়েশন পাস করে কেন মাধ্যমিক ফার্স্ট ইন্টারভিউ দিতে এসেছো, তুমি মাধ্যমিক ফার্স্ট করে ইন্টারভিউ দিতে এসেছো, আমি গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটদের সিলেক্ট না করে তোমাকে কেন সিলেক্ট করবো, যে এসসি এসটি সংরক্ষণ বিষয়ে তুমি কি জানো, সেই বিষয়ে কোশ্চেন করা হবে। অর্থাৎ তোমার পার্সোনাল লেভেলে কিন্তু কস্ট ফায়ার অনেক ধরনের কোশ্চেনগুলি আসবে। সেই বিষয়ে কিন্তু তোমার আগে থেকে প্র্যাকটিস থাকতে হবে এবং আগে থেকে তোমাদের মানে একটা প্র্যাকটিস বা একটা অভ্যাস থাকতে হবে যে এই ধরনের কোশ্চেনগুলো উত্তরটা দিতে পারো। গদবান্ধা বইয়ের পড়া পড়ে গেছে এখান থেকেই কোশ্চেন করবে এরকম কোনো কথা কিন্তু নয়। তুমি যেই একটা প্রশ্ন করা হবে, একজন একজন এখন তো তিনটা স্টেজে টোটাল ইন্টারভিউ হচ্ছে এবিসি। এখন তোমাকে একটা কোশ্চেন একজন করেছে, উনি উত্তরটা তুমি পেয়েছে, কিন্তু সাথে সাথে আরেকজন তোমাকে এই উত্তর থেকে আরেকটা কোশ্চেন করে ফেলেছে। তাই তোমাদের সেই বিষয়ে দক্ষ থাকতে হবে। ইন্টারভিউ আগে ইন্টারভিউ পরের যে পরিস্থিতিটা, ইন্টারভিউ আগে বা ইন্টারভিউ সময়, সেই পরিস্থিতি বিষয়ে তোমাদের আগে থেকে কিছু একটা প্র্যাকটিস করে যেতে হবে এবং অনেকটা পড়াশোনা করে অনেকটা বুদ্ধি খাটিয়ে উত্তরগুলো দিতে হবে। পুলিশ রিপোর্ট কি, পুলিশ রিপোর্ট যেমন চূড়ান্ত প্রতিবেদন হয়ে থাকে বা চার্জশিট হয়ে থাকে। চার্জশিট যেরকম তদন্তকারী কর্মকর্তা অভিযোগ বা অপরাধের সত্যতা খুঁজে না পেলে অভিযুক্ত ব্যক্তিকে ডিসচার্জ করার সুপারের যে রিপোর্টে দেয় তাকে ফাইনাল রিপোর্ট বলা হয়। বা চার্জশিট কাকে বলে, অভিযোগের সত্যতা পাওয়া গেছে, অভিযুক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ যে প্রতিবেদন দেয় তাকে চার্জশিট বলে। মানে দুই রকম, একদম উল্টো। সার্চ ওয়ারেন্ট কি, সার্চ ওয়ারেন্ট কেন প্রয়োজন? এখানে সার্চ ওয়ারেন্ট হলো আদালতের আদেশ যা একজন ম্যাজিস্ট্রেট বা বিচারক আইন প্রয়োগকারী কর্মকর্তাদের একটি অপরাধের প্রমাণের জন্য দরকার। সার্চ ওয়ারেন্ট তুমি কোথাও গিয়ে কিছু খোঁজ করলে, কোনো যোগাযোগ করলে বা ব্যক্তিকে খুঁজলে, তাই বা কেউর বাড়ি থেকে তল্লাশি করলে, কোম্পানি অফিসে তল্লাশি করলে, তার জন্য সার্চ ওয়ারেন্টের দরকার। এখানে একজন ব্যক্তি অবস্থান যানবাহন অনুসন্ধান পরোয়ানা জারি করা হয় না। আইনের শাসন ও গোপনীয়তা অধিকারকে সম্মান করে এমন বিচার ব্যবস্থা পুলিশের ক্ষমতাকে সীমাবদ্ধতা করে এবং ফৌজদারি তদন্ত চলাকালীন পুলিশ অনুসন্ধানের জন্য অনুসন্ধান ওয়ারেন্ট বা সার্চ ওয়ারেন্টের প্রয়োজন। চার্জশিট কি, এফআইআর একটি চার্জশিট তৈরি করা হয়, সেই এফআইআরগুলি নির্দিষ্ট করা হয়, অপরাধের জন্য একজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। একবার আদালতে চার্জশিট দাখিল করা হয়, অভিযুক্তের মধ্যে তার কার বিরুদ্ধে বিচারের জন্য
পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ আছে কিনা বিদ্যালয়ের বিচারকের সামনে সেটা প্রকাশ করতে হয়। এফআইআর প্রথম কারোর বিরুদ্ধে করা হয়, তারপর তদন্ত করা হয়। তদন্ত করার পরে যদি পুলিশ বুঝে যে উনার বিরুদ্ধে যে এফআইআরটা করা হয়েছে এটা বৈধ, তখনই উনার বিরুদ্ধে চার্জশিট আদালতে প্রকাশ করবে। অপরাধের জন্য একজন ব্যক্তিকে অভিযুক্ত করা হবে। এরপর আদালত চার্জশিট দাখিল করে অভিযুক্তের মধ্যে কার বিরুদ্ধে বিচারের জন্য পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ আছে কিনা আদালত সেটা সিদ্ধান্ত নেবে। আদালত অভিযোগ গঠনের বিষয়ে তার আদেশ ঘোষণার পর বিচার ব্যবস্থা অভিযুক্তের বিরুদ্ধে যে বিচার ব্যবস্থা সেটা পর্যালোচনা করবে এবং তার উপযুক্ত শাস্তি বা উনি যদি গিলটি না হয়ে থাকে ওনাকে ছাড়ার ব্যবস্থা করা হবে, অর্থাৎ কেস যেটা চলবে চার্জশিট দেওয়ার পর। পলিটিক্যাল সাবজেক্ট থেকে প্র্যাকটিক্যালি রাজনীতি আমাদের কী সাহায্য করে? মহারাষ্ট্র ঝাড়খণ্ডে নির্বাচনের ফলে ইদানিং মহারাষ্ট্র ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে, বা তোমাদের হিমাচল প্রদেশে নির্বাচন হয়েছে, বা জম্মু কাশ্মীরে যে নির্বাচন হয়েছে, বা উত্তরাখণ্ডে যে নির্বাচন হয়েছে, এই বিষয়ে তোমাকে কোশ্চেন করা হতে পারে। এই বিষয়ে ভালোভাবে আগে থেকে রেডি থাকতে হবে। বিশেষ করে যারা প্র্যাকটিক্যালি পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা পরীক্ষা দিতে গিয়েছো, আমি বারবার বলছি, তোমরা যে সাবজেক্টে MA BA পাস করেছো বা BSc MSc পাস করে ইন্টারভিউ দিতে গিয়েছো, ওই সাবজেক্ট থেকে কিন্তু কিছু কোশ্চেন করা হচ্ছে। পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা পাস করে বেরিয়েছে তাদেরই এমন ধরনের কোশ্চেন করা হবে। যারা বাংলা ইংরেজিতে পাস করে বেরিয়েছে তাদের মধ্যে কোশ্চেন করার যুক্তিকতা নেই। তাই তারা এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, কারণ সবাই চাই যে তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে পাস করে বেরিয়েছো ওই সাবজেক্টটা বিষয়ে তোমার কিছু আইডিয়া আছে কিনা বা প্র্যাকটিক্যালি কিছু অভিজ্ঞতা আছে কিনা, কারণ তোমাকে যাচাই করবে এই দিই। তখন এই ধরনের কোশ্চেনগুলো যখন তো ঠিকঠাক দিতে পারবে না, তখন তারা তোমাকে জাস্টিফাই করবে ও যে পড়াশোনা করেছে এত বছর পলিটিক্যাল সায়েন্স এডুকেশন বা বাংলা নিয়ে, ওই সাবজেক্ট বিষয়ে ওনার কোনো আইডিয়া নেই, উনি ত্রিপুরা পুলিশে কীভাবে সার্ভিস দেবে। এই ধরনের কিছু নেগেটিভ সেন্স যেখানে কাজ করে। আমরা অনেকে আশা করি যে মাধ্যমিক পাশের ইন্টারভিউ, এটা মাধ্যমিক পাস রিলেটেড কোশ্চেন করা হবে, এটা কিন্তু একদম ভুল চিন্তাধারা আমাদের। তোমার কোয়ালিফিকেশন কি তার উপর নির্ভর করে কিন্তু তোমাকে কোশ্চেন করা হচ্ছে। মাধ্যমিক পাস হলে তোমার কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা একটু নর্মাল থাকবে, গ্র্যাজুয়েশন পাস হলে একটু মিডিয়াম থাকবে। যদি মাস্টার ডিগ্রি বা এত বেশি কোয়ালিফিকেশন নিয়ে যাও তাহলে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কিন্তু একটু হার্ড হবে। স্বাভাবিক, তোমার কোয়ালিফিকেশন বেশি, পড়াশোনা বেশি, তার উপর ভিত্তি করে তোমার কোশ্চেনের স্ট্রাকচারটা নির্ধারিত হবে। তোমার মাধ্যমিক ফার্স্ট কোয়ালিফিকেশনের চাকরি বলে মাধ্যমিক ফার্স্ট লেভেলে কোশ্চেন কিন্তু করা হবে, এটা কিন্তু পুরো ভুল। আর আমি বলছি তোমরা তোমরা ফর্ম ফিল আপের সময় যে কোয়ালিফিকেশনটা তুমি দিয়েছিলে ওই কোয়ালিফিকেশনটাই সেখানে বলার চেষ্টা করবে। বেসিক কোয়ালিফিকেশন সেখানে না বলেই ভালো, কারণ কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা অনেকটা হার্ড হয়ে যাবে। তারপর অনেকটা মিসকনসেপ্ট তৈরি হবে যে তুমি পুলিশ কনস্টেবল ইন্টারভিউ দেওয়ার পরও তুমি পড়াশোনা চালিয়ে যাচ্ছ, হয়তো তুমি ফিউচার অন্য কোনো বেটার চাকরি পেলে এটা ছেড়ে দেবে। তাই সেই বিষয়ে যতটুকু দরকার, যতটুকু পড়াশোনা করে ইন্টারভিউর জন্য পরীক্ষা দিয়েছিল অতটুকু কোয়ালিফিকেশন বললেই এখানে সবচেয়ে বেটার আমাদের যেটা মনে হয়। তারপরে তোমরা প্র্যাকটিক্যালি তোমরা বলতেই পারো তোমাদের ম্যাক্সিমাম যে কোয়ালিফিকেশন সেটা। পুলিশ বা পুলিশের কাজ কি আমরা আগেও আলোচনা করেছি, দুর্নীতি দমন, নিরাপত্তা দেওয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, প্রতিরোধ করা, সমাজকে শান্তিভাবে একদম সুশৃঙ্খলভাবে চলতে সাহায্য করা। ত্রিপুরার সবচেয়ে বড় পশ্চিমবঙ্গ বেতলেসম, এটি কিছু শর্ট কোশ্চেন। ত্রিপুরা হিস্টোরি জিওগ্রাফি থেকে অনেকগুলো কোশ্চেন সবাইকে করা হচ্ছে। ত্রিপুরা নদ নদী বিষয়ে, ত্রিপুরার পাহাড় বিষয়ে, ত্রিপুরা ট্যুরিজম বিষয়ে কোশ্চেন করা হচ্ছে। নদ নদী, পাহাড়, ট্যুরিজম একটা কোশ্চেন কিন্তু পাবে। হাওড়া নদীর উৎপত্তি কোথায়, গোমতী নদীর উৎপত্তি কোথায়, মনু নদীর উৎপত্তি কোথায়, খোয়াই নদীর উৎপত্তি কোথায়, সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে বৃহত্তম নদী, সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ, সবচেয়ে দীর্ঘতম পাহাড়, সবচেয়ে কয়টা পাহাড় আছে, পাহাড় রেঞ্জ আছে, বিভিন্ন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গগুলো কী কী, বিভিন্ন ট্যুরিজম সেক্টর, কমলাসাগর কে নির্মাণ করেছে, দিঘি কে নির্মাণ করেছে, উদয়পুর মাতাবাড়ি কে নির্মাণ করেছে, দিঘি নির্মাণ করেছে, উদয়পুর মাতাবাড়ি বিষয়ে প্রচলিত কথাটা কি, পিলাক কোথায় অবস্থিত, ত্রিপুরা 4টি বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম কি, সবচেয়ে বড় অভয়ারণ্য কোনটি, ঊনকোটি বিষয়ে কি জানো তুমি। তারপরে ত্রিপুরার যে রাজধানীটা, এটা উদয়পুর থেকে কবে আগরতলাতে স্থানান্তরিত করে, রাজবাড়িটা কে নির্মাণ করেছে, উজ্জন্ত বর্ষাত এই রাজবাড়িটির নামকরণ কে দিয়েছে, 14 দত্তাবাড়ি কে নির্মাণ করেছে। এই বিষয়ে অনেকগুলো কোশ্চেন কিন্তু করা হবে ট্যুরিজম সেক্টর থেকে, বিশেষ করে সেই বিষয়ে তোমার কিন্তু জানা থাকতে হবে। ত্রিপুরার রাজরাজার যে ইতিহাসটা সতীদেহ পতাকাকে উইথড্র করেছে, তারপর তুলসীবতী স্কুলটার নামকরণ কে দিয়েছে, আইজিএম হসপিটাল কে নির্মাণ করেছে, নামকরণ কে দিয়েছে, এটা আইজিএম হসপিটালে অতীতের নাম কী ছিল, গোবিন্দবল্লভ হসপিটালটা কে নির্মাণ করেছে, নামকরণটা কে দিয়েছে, অতীতে কি অন্য কোনো নাম ছিল কি না গোবিন্দবল্লভ হসপিটালে, সে বিষয়ে তোমাদের কিন্তু জানা থাকা খুবই দরকার। কারণ ত্রিপুরার রাজরাজা, ত্রিপুরার পুলিশের হিস্টোরি, ত্রিপুরা পুলিশ রিলেটেড বিভিন্ন ডিউটি রেসপন্সিবিলিটিগুলো, ত্রিপুরা পুলিশ এদিন বাতা বাড়িয়েছে, এই বাতা আগে কত ছিল,
অ্যালাউন্স, গ্যাস অ্যালাউন্স বা রেশন অ্যালাউন্স, সেই বিষয়ে তোমার কি জানা আছে, এই বিষয়ে তোমার কি বক্তব্য, সেটা কিন্তু তোমাদের জানতে চাওয়া হতে পারে। তাই প্রিপেয়ার থাকবে। তারপর ত্রিপুরা হোম মিনিস্টারকে মানিক শাহ, এখন হোম মিনিস্টার বিষয়ে জানতে চাওয়া হয়েছে, তোমাকে তথ্যমন্ত্রীকে জানতে চাওয়া হতে পারে, ট্রান্সপোর্ট মিনিস্টারকে জানতে চাওয়া হতে পারে, তারপর তোমাদের অর্থমন্ত্রীকে জানতে চাওয়া হতে পারে, ফায়ার সার্ভিস মিনিস্টারকে, জেল মন্ত্রীকে, অনেক ধরনের মিনিস্টার আছে ত্রিপুরার, যে প্রত্যেকটা দপ্তরে কেউ না কোনো মিনিস্টার আছে, স্বাস্থ্যমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে, উচ্চশিক্ষামন্ত্রীকে। তাই তোমার অবশ্যই প্রত্যেকটা দপ্তরে কে কোন দপ্তরের মন্ত্রী, সেই যে লিস্টটা প্রপারলি, সেই লিস্টটা জানা থাকতে হবে। যদি কোনো কনফিউশন ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাকে কোন মন্ত্রীর নাম জিজ্ঞেস করে তুমি বলতেও পারবে না। তাই অবশ্যই কোন কোন দপ্তরের মন্ত্রীকে সে বিষয়ে একদম পাকাপোক্তভাবে পড়াশোনা করে যাবে, যাতে কোনো প্রকার মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে। সংবিধান দিবস ইদানিং তোমরা সবাই জানো 26 নভেম্বর। ভারত কত সালে পুলিশ আইন চালু হয়? 1861। ত্রিপুরায় 2007 সালে পুলিশ অ্যাক্টটা যেটা চালু হয়েছিল। ত্রিপুরার প্রথম মহিলা আইএস অফিসার হলো তনুশ্রী দেববর্মা। কয়টি ট্রাফিক পুলিশের কাজ? ট্রাফিক পুলিশ, এখন কোশ্চেন জাগে, আমি তো পুলিশ কনস্টেবল চাকরি পাবো, আমাকে ট্রাফিক পুলিশে কোশ্চেন করা হতে পারে? উত্তরটা বলবো আমরা হ্যাঁ, এমন কোশ্চেন করা হচ্ছে। কেন করা হচ্ছে আমরা বলছি, কারণ পুলিশ কনস্টেবল চাকরি পেলে যে তুমি ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হয়ে ত্রিপুরা পুলিশে চাকরি করবে এরকম কোনো কথা নেই। ত্রিপুরা পুলিশের আন্ডারে যে ট্রাফিক পুলিশ ইউনিট আছে, সেই ইউনিটও কিন্তু তোমার চাকরি করা হতে পারে। তাই ট্রাফিক পুলিশ বিষয়ে তোমাকে জানা থাকা দরকার। অর্থাৎ ত্রিপুরা আইনগুলো বিষয়ে, ত্রিপুরার না, আমাদের সংবিধান আইন কানুন বিষয়ে তোমার বিভিন্ন ধারা বিষয়ে অবশ্যই তোমার জেনে যেতে হবে। ট্রাফিক পুলিশের কাজ যেমন কী থাকে, ট্রাফিক পুলিশের কাজ হলো ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড়। সবাই ট্রাফিক আইন ঠিকঠাক পালন করছে কিনা, ট্রাফিক আইন কেউ লঙ্ঘন করছে কিনা, সেটাই সবচেয়ে বড় দেখা, এবং ট্রাফিক নিয়মগুলো কী কী সেগুলো বিষয়ে একটু সচেতন হওয়া। বর্তমান ডিজিপি অমিতাভ রঞ্জন। ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি, প্রথম নাগরিক রাষ্ট্রপতি যদি ভারতের হয়, সেটা যদি ত্রিপুরার বিষয়ে করা হয়, তো ত্রিপুরার প্রথম নাগরিক হলো মাননীয় রাজ্যপাল। ত্রিপুরা পুলিশের সদর দপ্তর ফায়ার ব্রিগেড সমনি আগরতলা। ত্রিপুরা পুলিশের নীতিবাক্য বা মোটো কি? সেবা, বীরতা, বন্দুকতা। থানার দায়িত্ব হচ্ছে পুলিশ কর্মকর্তাকে কী বলে? অফিসার ইনচার্জ, অর্থাৎ ওসি বলা হয়। ওসি র্যাঙ্কটা বিশেষ করে ইন্সপেক্টররা ওসি হয়, এবং অনেক পুলিশ স্টেশনে দেখে গেছে সাব ইন্সপেক্টরও ওসির দায়িত্ব পালন করে, ওসি ইনচার্জের দায়িত্ব পালন করে। আমাকে আপনার প্রতিক্রিয়া বলুন। একজন সন্দেহবান ব্যক্তিকে মানে অপরাধ ভুলে যাওয়ার জন্য অর্থের প্রস্তাব দেওয়া, কারাপশনের কোশ্চেন করা হচ্ছে। তোমরা মানে চিন্তা করতে পারবে না কাকে কী ধরনের কোশ্চেন করা হচ্ছে। ক্যান্ডিডেটের জন্য কোশ্চেন তো সিলেকশন করে বসেনি ইন্টারভিউতে, যে তোমাকে এই কোশ্চেনটা করা হবে, তোমাকে ওই কোশ্চেনটা করা হবে, এমন ধরনের কোশ্চেন উত্তর তারা সিলেক্টেড করে বসেনি। যার যেটা মনে হচ্ছে তখন সেটাই কোশ্চেন করা হচ্ছে। তোমাদের জন্য আলাদা তো একটা সেট নিয়ে বসেনি, যে রাম গেলে সেই প্রশ্নটা করবে, শাম গেলে সেই প্রশ্নটা করবে। তাদের যখন যেটা মনে হচ্ছে সেটাই। তুমি কোনো সন্দেহজনক কার্যক্রম দেখছো, তুমি কোনো অপরাধ হয়েছে দেখছো, তোমাকে অর্থের বিনিময়ে বললো অপরাধটা যাতে কাউকে না বলা হয়, তখন তুমি কী করবে? উত্তরটা তুমিই দেবে। তুমি কি সেই দুর্নীতির সাথে কি সরাসরি জড়িত হয়ে যাবে? তুমিও কিন্তু ক্রাইমের একটা পার্ট হয়ে যাবে, নাকি তুমি ত্রিপুরা পুলিশকে সহায়তা করবে যাতে ক্রাইমটা না হয়? সেটা তোমার উপর নির্ভর করে। উত্তরটা কীভাবে দেবে? উত্তরটা তো দিতে হবে যে তুমি দুর্নীতির সাথে আপোষ করবে না, বরখাস্ত করবে না, টাকা বা অন্য জিনিসের প্রস্তাব দিয়ে আমি ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, প্রয়োজনে আমি হাইকোর্টকে জানাবো। দুর্নীতি একদিকে নয়, উভয় দিক থেকেই কিন্তু প্রশ্রয় পাই। তাই আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। নরমপন্থী চরমপন্থী নেতা, এখন আবার কোশ্চেনটা চলে আসছে, নরমপন্থী চরমপন্থী নেতা, এই ধরনের কোশ্চেন কিনতে করা হচ্ছে। হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে যারা পাস করে বেরিয়েছে, তোমরা এটা বিষয় একটু ভালোভাবে জেনে যাবে। ভারতের ইতিহাস, ত্রিপুরার ইতিহাসটা একটু ভালোভাবে জেনে যাবে। এখান থেকে কিন্তু কোশ্চেন করা হচ্ছে। মহাত্মা গান্ধী, দাদা মানে যে নরমপন্থী চরমপন্থী, সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক। ভারতের সংবিধান বিষয়ে কোশ্চেনটা কেন করা হচ্ছে আমরা বলছি, কারণ ইদানিং তোমরা জানো 26 নভেম্বর সংবিধান দিবস। তাই সংবিধান থেকে তোমাকে এক দুটা কোশ্চেন কসফাইর করা হচ্ছে, অর্থাৎ রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো হয়, মানে ইদানিং একটা ঘটনা করেছে, ওই ঘটনা থেকে কিন্তু এক দুটা কোশ্চেন করবে। আর সংবিধান দিবস তো পুরো দেশে খুব বড় করে সেটা পালন করা হচ্ছে, রাজ্যে পুলিশও বড় করে পালন করা হচ্ছে। তাই ওই বিষয়টা তোমাকে কোশ্চেন করা হবেই। এবং সংবিধান দিবসে যদি মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার বিষয়ে আমাদের ন্যূনতম জ্ঞান না থাকে, তাহলে তো হবে না। কারণ আমরা ত্রিপুরা পুলিশে চাকরি করব, আমরা ভারতের সংবিধান মৌলিক কর্তব্যগুলি জানবো না, সেটা তো হতে পারে না। মৌলিক কর্তব্য হলো, সবচেয়ে বড় কর্তব্য হলো, সংবিধান আছে আমাদের দেশে, সেই সংবিধানটা মেনে চলতে হবে। সেই সংবিধান মেনে জাতীয় আদর্শ প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করতে হবে। জাতীয় স্বাধীনতা দিবস সংগ্রামে যারা প্রাণ দিয়েছে তাদের আদর্শ অনুসরণ করা, যারা অনুপ্রাণিত করেছে, ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা বজায় রাখা, দেশকে রক্ষা করা এবং জাতির সেবা করা, ধর্মীয়, ভাষাগত, আঞ্চলিক বিভাগ ও বৈচিত্র্যকে আলাদা করে সম্প্রীতির সাথে, উন্নতির সাথে কাজ করা,
ত্রিপুরা ভারতের সংস্কৃতি ঐতিহ্যকে মূল্যাঙ্কন সংরক্ষণ, ভারতের বন হ্রদ নদী বন্য ইত্যাদি সংরক্ষণ করা এবং মানবতা সংস্কারের চেতনা বিকাশ করা, সম্পত্তি রক্ষা করা, মানে দেশের সরকারি সম্পত্তি রক্ষা করা, ব্যক্তি সমষ্টিগত কাজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য জাতিকর্মগত প্রচেষ্টা কৃতিত্ব, পিতামাতা অভিভাবক তার সন্তানকে শিক্ষার সুযোগ প্রদানের জন্য যেমনটি হতে পারে 6 থেকে 14 বছরের ছেলেমেয়েদের সঠিক শিক্ষার দেওয়া। এখানে 11টা ধারা মুখস্থ সময় নাও যেতে পারে, 2-3টা যদি কমান সেগুলো বলে রাখবে। মোট কর্তৃপক্ষ 11টা আছে, এর মধ্যে সংবিধান মেনে চলা, দেশের সম্পত্তি রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের যে ধর্মীয় ভাষা বিভেদ ভাগ করে দেশের সংস্কৃতি দেশের উন্নয়নে কাজ করা, ভারতের বা দেশের যে বন নদী সম্পদ আছে সেগুলি রক্ষা করা এবং এজ এ পিতামাতা হিসেবে এজ এ সমাজ হিসাবে 6 থেকে 14 বছরের ছেলেমেয়েদের সঠিক পড়াশোনার যে করা সেটা করা। মৌলিক কর্তব্যগুলি আছে যেমন সমতার অধিকার আছে, স্বাধীনতার অধিকার আছে, শোষণের বিরুদ্ধে অধিকার আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে, সাংস্কৃতিক শিক্ষাগত অধিকার আছে, সাংবিধানিক প্রতিকারের অধিকার আছে। হবি কি বিষয়ে আমি বেশি আলোচনা করছি না, এই বিষয়ে আগে আলোচনা করে নিয়েছি। হবি কি বিষয়ে যখন কোশ্চেন করা হচ্ছে সেই থেকে কিন্তু তোমাকে সেই যে উত্তরটা দেবে সেটা থেকে কিন্তু আরও 3-4টা কোশ্চেন বেরোবে। সুপিরিয়র অফিসার এই পেশায় খারাপ ব্যবহার করলে তুমি কি করবে? ত্রিপুরা পুলিশে তোমার যে বড় অফিসার আছে এসআই বা এএসআই বা এসপি তোমার সাথে খারাপ ব্যবহার বলতে তুমি কোনো ভুল করেছো, তোমাকে একটু বকতে পারে, একটু ডাঁটতে পারে, এটা সুপিরিয়র অফিসারের কাজ, সেটা সুপিরিয়র অফিসার করবে। আমি আমার ভুলটা শুধরানোর চেষ্টা করব এবং নিজের যে কোথায় কি হয়েছে সেটা আমি জানার চেষ্টা করবো। আর সুপিরিয়র অফিসারের সাথে তো আমি তর্ক বিতর্কে যাবো না, আমার ভুলটা আমি শুধরানোর চেষ্টা করবো। সিম্পল কথা বলে ছেড়ে দেবে, এখানে বেশি বাড়ানোর কিছু নেই, কারণ যারা তোমার ইন্টারভিউ নিচ্ছে তারাও তো তোমার সুপিরিয়র অফিসার। ভালো চাকরি পাও বা কাজ করতে করতে অন্য বেটার জব পেলে তুমি কি পুলিশ কনস্টেবল চাকরিটা ছেড়ে দেবে কিনা? স্বাভাবিক, তুমি পুলিশ কনস্টেবল চাকরি করছো, তুমি ইদানিং এসআই নিয়োগ হবে, নতুন করে ভ্যাকেন্সি আসবে, তুমি চাকরি পেলে কি পুলিশ কনস্টেবল চাকরিটা করবে? উত্তর তো দেবে এটাই যে না, করবো না। স্বাভাবিক। তুমি যদি বলো না আমি পুলিশ কনস্টেবল চাকরি করবো, অন্য চাকরি করবো না, তাহলে কিন্তু এটা সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হবে। কারণ তারা বলবেন না এটা কেমন কীভাবে হতে পারে, বেটার চাকরি বলে যাবে না। তাই যেটা সত্য সেটাই বলবে। জীবনে সবাই কোনো না কোনো উন্নতি করতে চায়, যে জীবনের নিয়ম। তাই আমি এর থেকে কোনো বেটার চাকরি পেলে অবশ্যই তাতে জয়েন করব। আর অফিসে যদি তোমাকে কোনো ব্যক্তিগত কাজ করে পারে সেটা করবে কিনা বুঝিয়ে সুঝিয়ে উত্তরটা দেবে। না ব্যক্তিগত কাজে বললো না আমি ব্যক্তিগত কাজের জন্য তো আমাকে জবটা দেওয়া হয়নি, চাকরিটা দেওয়া হয়নি, আমি ব্যক্তিগত কাজ কেন করব, সেই বিষয়ে এভাবে তো উত্তরটা দিতে পারো না। কারণ অফিসার মানে তো যারা ইন্টারভিউ নিচ্ছে তারাও অফিসার, তাই সাজিয়ে গুছিয়ে উত্তর দিতে হবে। কিন্তু ঝটপট মুখের উপর উত্তর দিলে এটা অন্য একটা নেগেটিভ পয়েন্টে চলে যাবে। কারণ তোমার ইন্টারভিউটা কেমন হবে সেটা পুরো তোমার উপর নির্ভর করে। তোমার ইন্টারভিউটা ভালো হলে তারা ভালো মার্কস দিতে বাধ্য, এবং তোমার রিটেন এক্সামে ভালো মার্কস আছে, ইন্টারভিউটা যদি ভালো হয়ে যায় চাকরিটা তুমি পাবে। তাই তুমি কীভাবে সুন্দর করছে ইন্টারভিউটা দেবে, তুমি কীভাবে ভালো নাম্বার পাবে সেটা তোমার দায়িত্ব, তোমার উপর নির্ভর করছে। ইন্টারভিউটা তো তোমাকে চাকরি তুমি পেলেও কি না পেলেও কি তারা তো সেই বিষয়ে কিছু কোনো করার নেই, বা সেই বিষয়ে তারা কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথাটা তোমার। তাই কোশ্চেন উত্তরগুলো তোমারই সাজিয়ে গুছিয়ে দিতে হবে। জাস্ট আমরা একটু গাইড করে দিচ্ছি, এই ধরনের কোশ্চেনকে করা হচ্ছে, সবাই ঘাবড়ে যাচ্ছে যে আমি কি করব, আমি কি উত্তর দেবো, আমাকে এই ধরনের কোশ্চেন করা হচ্ছে, সুপিরিয়র অফিসার আমাকে পার্সোনাল কয়েস করলে, সুপিরিয়র অফিসার খারাপ ব্যবহার করলে, সুপিরিয়র অফিসার আমি বেশি কাজের লোড প্রেশার দিলে তখন আমি কি করব, সেই পরিস্থিতিতে আমি কি করব। আমি পুলিশ স্টেশনে ডিউটি টাইম শেষ, বাড়ি চলে গেলাম, তারপর কোশ্চেন করে গেলে পুলিশ আবার আসতে হবে, বা অফিস টাইমে আগে আসতে হবে, বা আমাকে দুইটা শিফটে কাজ করতে হবে। সেই ধরনের পরিস্থিতি তুমি কি করবে? তুমি ছুটি চেয়েছো, ছুটি পাওনি, সেই ধরনের পরিস্থিতি তুমি কি করবে? এটা হলো সিচুয়েশনমূলক কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো উত্তর তাৎক্ষণিকভাবে তোমার বানিয়ে বা সেজিয়ে গুছিয়ে দিতে হবে। কিন্তু আগে থেকে যদি তুমি একটু প্র্যাকটিস করে যাও তাহলে এই উত্তরটি দেওয়া অনেকটা সোজা হয়ে যায়। কিন্তু উত্তরটা কিন্তু মুখস্থর মতো কিন্তু দিলে শুধু চটপট চলবে না, একটু বুঝে শুনে একটু রেস্ট বা একটু আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করবে, যাতে তারা বুঝে যে তুমি জিনিসটা বুঝেছো এবং বুঝে উত্তর দিয়েছো। আগে থেকে স্টাডি তো করে যাবে মাস্ট। দেখো এখানে অফিসারের কাজ চাপ থাকে, তা ব্যক্তিগত জীবনের সব দায়িত্ব পালন করতে পারে না। যদি অফিসার কোনো বিশেষ দরকার আমার সাহায্য চায় বা তার ব্যক্তিগত কাজের জন্য চান তাহলে নিশ্চয়ই করব। ব্যক্তিগত কাজ আমি অনেককেই করে দিয়েছি, তবে রোজকার ব্যাপার হলে আমি অবশ্যই তার প্রতিবাদ করবো। এবং অফিসার যদি বেশি চাপ দেন বা অসুবিধার সৃষ্টি হয় তখন আমি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমার ইনস্টিটিউশনকে জানাবো। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বর্তমান প্রেসিডেন্টকে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট বিষয়ে জেনে যাবে। ত্রিপুরা বৃহত্তম নদী গোমতী নদী, দীর্ঘতম মনু, আর দীর্ঘটা কেন কত সেটাও জেনে যাবে। দ্বিতীয় দীর্ঘতম যেমন খোয়াই। প্রথম বিশ্বযুদ্ধের সময় ত্রিপুরার রাজা কে ছিল? মহারাজা
বীরেন্দ্র কিশোর মানিক্য। ত্রিপুরার সর্বশেষ রাজা কে ছিল সে বিষয়ে জেনে দেবে। ত্রিপুরা যে ভারতের সাথে যোগদান হয়েছে, ত্রিপুরা প্রথম এই তোমাদের মুখ্যমন্ত্রীকে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, প্রথম রাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি, প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা রাষ্ট্রপতি, ত্রিপুরার প্রথম মহিলা সাংসদ, ভারতের প্রথম মহিলা আইএস অফিসার, ত্রিপুরার প্রথম মহিলা আইএএস বা আইপিএস অফিসার, ত্রিপুরার প্রথম রাজ্যসভার সাংসদ কে ছিল, ত্রিপুরার প্রথম মহিলা মন্ত্রী কে ছিল, সে বিষয়ে একটু স্টাডি করতে হবে তোমার। সে বিষয়ে কিন্তু কোশ্চেন করা হচ্ছে। হ্রদেশ্বর উদয়পুর বলা হয়, হ্রদেশ্বর বলা হয় যে এরকম নয়, টেম্পল সিটি বা মন্দিরের নগরে কিন্তু উদয়পুরকেই বলা হয়, রাঙ্গামাটি যেটা বলা হয়। ত্রিপুরা একটি পশ্চিমবাহী নদীর নাম গোমতী। ত্রিপুরা কোন নদীতে ডুম্বুর জলপ্রপাত সৃষ্টি হয়েছে? গোমতী। ত্রিপুরা প্রত্নতাত্ত্বিক স্থানগুলি কি বিষয়ে বুঝে তো তোমরা, যেখানে ঐতিহাসিক বিভিন্ন শিলা, ঐতিহাসিক বিভিন্ন কাঠামো যেখানে পাওয়া গেছে, যেমন ঊনকোটি পিলাক দেবতামুরা। ত্রিপুরা যদি জাতীয় উদ্যানের নাম বাইসন জাতীয় উদ্যান বা রাজবাড়ি, যেটা দক্ষিণ ত্রিপুরা। আর ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, যেটা সিপাহী চলে যায়। ক্লাউডেড ন্যাশনাল পার্কটা ইদানিং জাতীয় উদ্যানের যে ক্যাপাসিটি বা থাকার কথা সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হয়তো ইন ফিউচার আমাদের ক্লাউডেড ন্যাশনাল পার্কটা জাতীয় উদ্যানের নাম স্বীকৃতি থেকে কিন্তু মুছেও যেতে পারে, যে পরিস্থিতি বর্তমানে চলছে। ত্রিপুরা সাহিত্য জেলা পরিষদের নাম কি? টিটিডিসি। টিটিডিসি এরিয়া থেকে তো তুমি চেয়ে আসো, টিটিডিসির বর্তমানে কে কোন পদে আছে সেটা অবশ্যই ভালোভাবে একটু দেখে যাবে। আগরতলা আয়তন কত? ত্রিপুরা আয়তন কত? ত্রিপুরা 3 দিকে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার দীর্ঘ। তারপর ত্রিপুরার যে জাতীয় সড়ক 6টা আছে সেই বিষয়ে একটু জেনে যাবে। আর ত্রিপুরা বর্তমানে কিন্তু 4 লেনের কাজ কিন্তু চলছে। আগরতলা আয়তন হলো 76.51 বর্গ কিলোমিটার। ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা আগে যে বলেছিলাম, ট্যুরিজম থেকে কোশ্চেন করা হচ্ছে। ত্রিপুরা সুন্দরী মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়? ত্রিপুরা কবে প্রতিষ্ঠিত হয়? সেটি 1561 খ্রিস্টাব্দে মহারাজা ধনমানকে প্রতিষ্ঠিত করে। এটি আগরতলা শহর থেকে 55 কিলোমিটার দূরে প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত। মন্দিরে 91 শক্তিপীঠের এক হিসাবে গণ্য করা হয়। কিংবদন্তিরা বলে গেছে সতীর ডান পা এখানে পড়েছিল। কল্যাণ সাগর যে দিঘিটা ত্রিপুরেশ্বর মন্দিরের সামনে, সেটা মহারাজা কল্যাণ মানবকে প্রতিষ্ঠিত করে 1625 থেকে 1660 এডি। এরপর যদি কমলাসাগর আমরা দেখি, কচবেশ্বরী কালীমাতা বা কমলাসাগর কালী মন্দির 15 শতকের শেষের দিকে মহারাজা ধনমাণিক্য প্রতিষ্ঠাতা করে। উদয়পুর মন্দিরটি কে প্রতিষ্ঠাতা করে? মহারাজা ধনমাণিক্য। কমলাসাগর কিন্তু সেম। কমলাসাগর মন্দিরটি আগরতলা থেকে 27 কিলোমিটার দূরে কসবা নামে একটি ছোট গ্রামে অবস্থিত, একদম বর্ডারের সাথে। মহারাজা ধনমাণিক্য মন্দিরের সামনে একটি বড় জলাশয় খনন করে তার স্ত্রী কমলাদেবীর নাম অনুসারে এর নাম দেওয়া হয় কমলাসাগর। কমলাসাগর কিন্তু বর্ডার হাটও হয়, তারাপুর, কমলাসাগর তারাপুর যে বর্ডার হাট। কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক হয়েছে? নাইট্রোজেন গ্যাস। যমজ গ্রহ পৃথিবী শুক্রকে বলা হয়। ভারতের প্রবেশদ্বার মুম্বাইকে বলা হয়। ভূগোল থেকে যারা পাস আউট করে গিয়েছে তাদের দিয়ে এই ধরনের কোশ্চেনগুলি করা হচ্ছে। দেখো, ইন্টারভিউতে গদবান্ধা কোশ্চেন কেউ সবাইকে করা হচ্ছে না। কোন ব্যাকগ্রাউন্ডে তুমি পাস আউট করে বেরিয়েছো আমরা বারবার বলছি, সেই ব্যাকগ্রাউন্ড বা সেই সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করা হবে। ত্রিপুরা পুলিশ থেকে অনেক ধরনের কোশ্চেন করা হবে। বিভিন্ন সিচুয়েশনমূলক কোশ্চেন করা হবে। ত্রিপুরার ইতিহাস থেকে কোশ্চেন করা হবে। ত্রিপুরার ভূগোল থেকে কোশ্চেন করা হবে। তোমার বিষয়ে কোশ্চেন করা হবে। তোমার লোকালিটিতে কোশ্চেন করা হবে। মিনিস্টার কে আছে তোমার লোকালিটিতে, এসপি কে আছে তোমার লোকালিটিতে, ডিএসপি কে আছে তোমার লোকালিটিতে, তারপরে তোমাদের ডিএম কে আছে, এসডিএম কে আছে, বিডিও কে আছে, তারপরে তোমাদের পৌরসভার চেয়ারপারসন কে আছে, মেয়র কে আছে, আগরতলা ডেপুটি মেয়র কে আছে, বিডিও কে আছে, থানার এসপি কে আছে, সাব ডিভিশনাল পুলিশ অফিসার কে আছে, সে বিষয়ে তোমাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করা হবে। ট্যুরিজম সেক্টরগুলোর বিষয়ে তোমার ভালোভাবে জেনে দিতে হবে। তোমার লোকালিটি এমএলএর কাজ কী, তারপরে তোমাদের লোকালিটিতে পঞ্চায়েত প্রধানের নাম কি জানো, পঞ্চায়েত প্রধানের কাজ কী বা পঞ্চায়েতের কাজ কী, পঞ্চায়েতের সাথে পৌরসভা বা শহরের মধ্যে কোনো পার্থক্য আছে কি না সেই বিষয়ে তোমার জেনে যেতে হবে। অর্থাৎ ত্রিপুরা পুলিশ, ত্রিপুরার ইতিহাস এবং তুমি কোন সাবজেক্টে পাস করে বেরিয়েছ, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বারবার তোমাকে করা হচ্ছে। যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে অবশ্যই জানাবে। আর ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন হোক। আশা করি তোমাদের ইন্টারভিউ খুব ভালো হবে এবং তোমরাও হাতে হলুদ খামটা পুছে যাবে, কোনো ডাউট রাখবে না এবং ইন্টারভিউর জন্য ভালো প্রিপারেশন হোক। শেষ সময় কিন্তু কোনো গাফিলতি কিন্তু করবে না। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।